সেটা হচ্ছে টাইপ 8। টাইপ 8 কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করা ও না করা সংক্রান্ত। দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতেও পারে, নাও করতে পারে, অনেকভাবে থাকতে পারে দুটা বৃত্তের পারস্পরিক অবস্থান। কি কিভাবে থাকতে পারে আমি একটু দেখি, চলো খেয়াল করো। প্রথমত কি হতে পারে দেখো, দুইটা বৃত্ত, আচ্ছা তো প্রথমে আমি আগে কিছু তথ্য লিখে দিই, তারপরে আমরা সেই চিত্রটা দেখি। দেখো প্রথমে আমরা যে কাজটা করব, দুইটা বৃত্ত তো এখানে প্রশ্ন দেওয়া থাকবে, কয়টা বৃত্ত? দুটি। তাহলে আমরা প্রথম বৃত্তের কেন্দ্রকে C1 ও ব্যাসার্ধকে R1 ধরে নেব। ব্যাসার্ধকে R1 ধরে নেব। একইভাবে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রকে C2 ও ব্যাসার্ধকে R2 ধরে নিব। ঠিক। এখন বলো তো, প্রথম বৃত্তের কেন্দ্র দ্বিতীয় বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক তুমি জানো, তাদের মধ্যে দূরত্ব বের করতে পারবে না। তাহলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব অর্থাৎ C1 C2 এটা নির্ণয় করব। এখন আমি বলেই দিই সূত্র কি, দূরত্ব নির্ণয়ের সূত্র কি? দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে, যেহেতু দুটা বিন্দুর স্থানাঙ্ক জানো, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। ঠিক। এবারে আসো, দুটা বৃত্ত কি কিভাবে অবস্থান করতে পারে দেখো। দুইটা বৃত্ত, একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে অবস্থান করতে পারে। দুইটা বৃত্ত কি একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে অবস্থান করতে পারে। এরপরে চিত্রগুলো আরেকটু বড় বড় করে আঁকাই, খেয়াল করো। আচ্ছা, দুইটা বৃত্ত, একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে অবস্থান করতে পারে। এরপরে কি হতে পারে দেখো, দুইটা বৃত্ত পরস্পরকে কি করতে পারে? বহিস্থভাবে স্পর্শ করতে পারে। দেখো এই বৃত্তটা এই বৃত্তকে কি করেছে? স্পর্শ করেছে। এরপরে কি হতে পারে? দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে। দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, এই যে এইভাবে ছেদ করে অবস্থায় থাকতে পারে। এরপরে আসো, দুইটা বৃত্ত আরো কি কিভাবে থাকতে পারে? দুইটা বৃত্ত আরো, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, আবার একটা বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত থাকতে পারে। ঠিক। দুইটা বৃত্ত এই কয়েকভাবে কিন্তু অবস্থান করতে পারে। হয় একটা বৃত্ত আরেকটা বৃত্ত বহিস্থভাবে অবস্থান করছে, আমি লিখে দিই এরা কিভাবে অবস্থান করছে, বহিস্থভাবে। আচ্ছা, বহিস্থভাবে না লিখে আমরা লিখি এরা পরস্পর কিভাবে আছে, দেখো বিচ্ছিন্ন অবস্থায় আছে না, বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাহলে বিচ্ছিন্ন অবস্থায় আছে, এভাবে থাকতে পারে। অথবা দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ, বাইরের দিক থেকে স্পর্শ করেছে, তাহলে বহিস্থভাবে স্পর্শ করতে পারে। বহিস্থভাবে স্পর্শ করতে পারে। এরা কিভাবে আছে? পরস্পরকে ছেদ করেছে, ছেদ করতে পারে। ঠিক। এরপরে এখানে কিভাবে আছে দেখো, অন্তস্থভাবে, দেখো ভেতরে স্পর্শ করেছে, তাহলে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। আর এটা কি? বৃত্তের ভেতরে বৃত্তের ভেতর বৃত্ত। তাহলে দুইটা বৃত্ত এভাবেই পারস্পরিক অবস্থান করতে পারে, এর বাইরে আর কোনোভাবে রাখা সম্ভব না। এখন আমি কিভাবে বুঝবো যে দুইটা বৃত্ত পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় আছে? আমরা যে কাজটা করব, প্রথমে এই প্রথম বৃত্তের কেন্দ্র নির্ণয় করব। কি নির্ণয় করব? কেন্দ্র, এর নাম দেব C1। এই বৃত্তের কেন্দ্রের নাম দেব C2। একটা বৃত্তের সমীকরণ দেখে কেন্দ্র বের করতেই পারবা। একই কাজ করবো এখানেও, এই বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্র কি? C2। এই বৃত্তের কেন্দ্র কি? C1, এই বৃত্তের কেন্দ্র কি? C2। নির্ণয় করলাম। এখানেও সেম, এই বৃত্তের কেন্দ্র কি? C1, এই বৃত্তের কেন্দ্র কি? C2। এই বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্র কি?
C2 স্থানাঙ্ক নির্ণয় করলাম। এবার বলো তো এই বৃত্তের কি ব্যাসার্ধ বের করতে পারবে না? খেয়াল করো, এই বৃত্তের ব্যাসার্ধ আমি বের করলাম। এই বৃত্তের ব্যাসার্ধের নাম দিলাম আমি R1, আর এই বৃত্তের ব্যাসার্ধের নাম দিলাম আমি R2। শুরু করি চলো। এটার নাম R1, এটার নাম কি R2। এখন বলো, খেয়াল করো, এই যে দেখো দুইটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানো, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি বের করতে পারবে না? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কি হবে? C1 C2, C1 C2। তাহলে দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? C1 C2, এই দূরত্ব, এই দৈর্ঘ্যটা বের করলাম। আর R1 R2 আমি পেয়েছি, আমি R1 প্লাস R2 ও করলাম। দেখো তো এই R1 আর R2 যোগ করলেও কি কখনো এটার সমান হবে? এটা আরো বড় না? এটার সাথে R1 ও আছে, R2 আছে, সাথে এটাও আছে, তাহলে কি এটা বড়? তাহলে C1 C2 এর মানটা কি হবে? R1 প্লাস R2 থেকে বড় হবে। তাহলে যদি আমরা দেখি যে C1 C2 এর মান R1 প্লাস R2 থেকে বড় হয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিব যে বৃত্তদ্বয় পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় আছে। বৃত্তদ্বয় পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাহলে কি দেখো, আমরা যদি কখনো দেখি যে C1 C2 এর মান R1 প্লাস R2 থেকে বড়, তাহলে বৃত্তদ্বয় বিচ্ছিন্ন। এবারে আসো, এখানেও সেম কাজ। দেখো আমরা এই যে R1 বের করব, আমরা R2 বের করব। খেয়াল করো, R1 আমরা এখান থেকে বের করলাম, R1 এখান থেকে বের করলাম R2। এখন বলো তো এই যে C1 C2 এর মানও যা, R1 R2 যোগ করলেও কি মান তাই হয় না? তাহলে এই ক্ষেত্রে C1 C2 আর R1 প্লাস R2 এই দুটার মান কি সমান হবে না? তার মানে যদি এই দুটার মান সমান হয়, তখন বৃত্তদ্বয় কি হবে? পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। ঠিক? এবার আসো যদি ছেদ করে, খেয়াল করো C1 C2, দেখো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, আর ওই বৃত্তের ব্যাসার্ধটা কত? দেখো এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে R2। ঠিক? এখন আমরা যদি C1 C2টা বের করি, দেখো C1 C2, দেখো C1 C2 হচ্ছে যে এতটুকু। আমি যদি R1 আর R2 কে যোগ করি, R1 প্লাস R2 কে যোগ করি, দেখো R1 যোগ করার সময় এইটাও যোগ হচ্ছে, আর এতটুকু যোগ করলে তো C1 C2 এর দূরত্ব পেয়ে যাচ্ছি। কিন্তু এটা তো যোগ হচ্ছে, সাথে আরো এতটুকু যোগ হচ্ছে, তাহলে কি R1 প্লাস R2 এর মানটাই বড় হয়ে যাচ্ছে না? তার মানে যদি কখনো R1 প্লাস R2 এর মানটা বড় হয় C1 C2 থেকে, তাহলে আমরা সিদ্ধান্ত নিব বৃত্তদ্বয় পরস্পরকে ছেদ করা অবস্থায় আছে। ঠিক? তারপরে আসো, বৃত্তদ্বয় যদি অন্তস্থভাবে স্পর্শ করে, খেয়াল করো, আমরা এখান থেকে ধরো R1টা বের করলাম, এই যে দেখো এখান থেকে ধরো এই যে R1 বের করলাম সবুজ কালার দিয়ে। এরপরে আসো এই যে সাদা কালার দিয়ে আমি R2টা বের করলাম। তাহলে এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1। তাহলে দেখো তো আমি যদি R1 থেকে R2টাকে বিয়োগ করি, তাহলেই কি আমি এই যে C1 C2 এই মানটা পাচ্ছি না? ঠিক? তাহলে C1 C2টা আসলে কি হবে? এই যে R1 থেকে যদি আমি R2 কে বিয়োগ করি, R1 থেকে R2 কে কি করি? বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে তবেই তো C1 C2 সমান হবে। তাহলে যদি তাই হয়, তখন বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে। আমি এখানে ডিরেক্ট বিয়োগ চিহ্ন না দিয়ে ডিফারেন্স চিহ্ন দিয়েছি, কারণ আমি তো এই বৃত্তের ব্যাসার্ধকে R1 ধরে নিচ্ছি। এখন তোমার পরীক্ষায় তো এটাকে R2 বলা থাকতে পারে, এটাকে R1 থাকতে পারে, তখন R2 থেকে R1 বিয়োগ করতে হবে। তাই আমি জাস্ট এখানে পার্থক্যটা লিখেছি। ঠিক? এরপরে আসো এইখানে এই যে C1 C2, এই দৈর্ঘ্যটা মনে করো R1, আর এই যে সবুজ কালারে এটা হচ্ছে ধরো R2। এখন বলো C1 C2 মনে করো আমি বের করলাম। C1 C2 মানে কি? এতটুকু। ঠিক? এখন আমি যদি R1 থেকে R2 কে বিয়োগও করি, দেখো তো R1 থেকে R2 কে বিয়োগ করি, R1 এতটুকু, সেখান থেকে যদি আমি এতটুকু বিয়োগ করতাম তবে এটার সমান হতো। কিন্তু আমি কিন্তু এতটুকু বিয়োগ করি না, আমি বিয়োগ করেছি মাত্র এতটুকু। তাহলে কি এই জিনিসটা কি এখনো বড় আছে না? দেখো R1 ছিল এতটুকু, সেখান থেকে আমি বিয়োগ করেছি এতটুকু, তাহলে এই C1 C2 তো থাকছেই এর ভেতরে, সাথে কি এই জিনিসটাও এক্সট্রা এর ভেতরে থাকছে না? তাহলে কি এটার মানটাই বড় হচ্ছে না? তাহলে যদি C1 C2 থেকে R1 মাইনাস R2 এই পার্থক্যটা বড় হয়, তাহলে আমরা বলতে পারবো যে বৃত্ত কিভাবে অবস্থান করছে? বৃত্তের ভেতরে বৃত্ত। বৃত্তের ভেতরে বৃত্ত, খুবই ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমরা জাস্ট এই শর্তগুলো দেখবো, নিচের শর্তগুলো আর উপরের ডিসিশনগুলো নেবো এইভাবে। ঠিক? তাহলে এই যে নিচের চিত্র এগুলো দেখবো আর সিদ্ধান্ত নেবো কিভাবে অবস্থান করছে। ঠিক? তাহলে চলো আমরা কয়েকটা ম্যাথ করি, দুইটা ম্যাথ করবো জাস্ট, তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হবে। দেখো কি বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত? যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আমাকে যে বৃত্ত নির্ণয় করতে বলছে, যে বৃত্তটা আমরা নির্ণয় করব, নির্ণেয় বৃত্ত, নির্ণেয়
বৃত্ত যেটা আমাদের, খেয়াল করো তো সেই বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে, নির্ণেয় বৃত্তটার কেন্দ্র কত দেওয়া আছে, কেন্দ্র বলে দিয়েছে 0 0 0 0। ব্যাসার্ধটা কি বলেছে, ব্যাসার্ধ কিন্তু বলে না। তাহলে ব্যাসার্ধটাকে আমি R1 ধরে নিলাম, ব্যাসার্ধকে আমি কি করলাম, R1 ধরে নিলাম। এখন বলো তো এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। আচ্ছা এটা হচ্ছে 4, এটা কি 4। তাহলে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটাকে আমি R2 ধরে নিলাম। এই R2 এর মান কত, 2 না, 2 স্কয়ার। তাহলে দেখো এই দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে বৃত্তদ্বয় বহিস্থভাবে স্পর্শ করলে, বহিস্থভাবে স্পর্শ করলে, স্পর্শ করলে সূত্র কি দেখলাম, বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2 কি হবে, R1 প্লাস R2 সমান। এই যে দেখো বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2 কি হবে, R1 প্লাস R2 সমান। তাহলে C1 C2, তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা এখানে প্রশ্নে একটু ভুল আছে, এখানে 0 0 হবে না, আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এটার নাম দিলাম আমি ধরো 3 4, কারণ 0 0 দিলে ব্যাসার্ধ আমার 0ই চলে আসবে উত্তর ঘুরে ফিরে, তো এটা আসলে সম্ভব না। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র কত হবে, 3 4। আমি এটা প্রশ্ন কারেকশন করে নিলাম। তাহলে খেয়াল করো দেখো, এটাকে ধর আমি নাম দিলাম 3 4। তো খেয়াল করো এই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেখো C1 C2 ইকুয়াল টু কত হবে, R1 প্লাস R2। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র 3 4 আর এই বৃত্তের কেন্দ্র 0 0। তাহলে রুট ওভার কি হবে, দূরত্ব কত হবে, এই দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে দূরত্ব কত হবে, 4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ কত, R1। R1 এর মান আমরা জানি না, R2 এর মান কত, 2। তাহলে খেয়াল করো এখানে 5 ইকুয়াল টু R1 প্লাস 2, অতএব R1 এর মান কত হবে, 3। দেখো তো R1 এর মান পেয়ে গেছি না, কত, 3। তাহলে এখান থেকে আমরা R1 এর মানটা এখানে বসায় দিব। এই যে এখান থেকে আমরা R1 এর মানটা এখানে বসায় দিব কত, 3। তাহলে অ্যানসার কত হবে দেখো, বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। তাহলে x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ 3 স্কয়ার, এটাই হবে আমাদের অ্যানসার। ঠিক, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। চলো আজকের আমাদের লাস্ট প্রশ্ন কি বলছি, এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে দেখাও যে এটা, পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে একটু খেয়াল করো। প্রথম বৃত্ত কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2ax প্লাস সি ইকুয়াল টু 0। এখন বলো এই বৃত্তটার কেন্দ্র ও ব্যাসার্ধ কত, এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ কত, এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র নির্ণয় সূত্র কি ছিল, x এর সহগ ভাগ -2, x এর সহগ কত, 2a, তাকে ভাগ করব কি দিয়ে, -2, আর y তো নাই এখানে, তাহলে y এর সহগ কত, 0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত আসছে, -a, 0। এই বৃত্তের কেন্দ্রটাকে আমরা নাম দিলাম C1। কি নাম দিলাম, C1। এখন বলের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধকে নাম দিলাম আমি R1, ব্যাসার্ধ R1। R1 ইকুয়াল টু কত হবে, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস সি, সি মানে তো এখানে সি, তাহলে কত হচ্ছে √a স্কয়ার মাইনাস সি। আচ্ছা এটার নাম দিলাম আমি R1 আর এটার নাম দিলাম C1। এবার আসো দ্বিতীয় বৃত্ত, দ্বিতীয় বৃত্তটা কি বলছে, দ্বিতীয় বৃত্তটা বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2by প্লাস সি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0। এখন আসো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত, খেয়াল করো এর কেন্দ্রটাকে আমি ধরে নিচ্ছি C2, C2, C2 এর স্থানাঙ্ক কত হবে দেখো, C2 C2 এর স্থানাঙ্ক হবে কি, x এর সহগ ভাগ -2, y এর সহগ ভাগ -2, x তো নাই, তাহলে x এর সহগ কত, 0, y এর সহগ কত, 2b, তাকে ভাগ করবা কত দিয়ে, -2b। তাহলে কেন্দ্র কত হচ্ছে, C2 এর মান 0, -b। আর এর ব্যাসার্ধ কত, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস সি। ব্যাসার্ধকে ধরলাম R2, √g মানে কত, 0 স্কয়ার প্লাস -b এর উপর স্কয়ার মাইনাস সি, তাহলে কত হচ্ছে √b স্কয়ার মাইনাস সি। এটা হচ্ছে R2 এর মান, এটা C2, এটা R1, এটা C1। ঠিক, এখন বলছে কি বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত কি ছিল, C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2, এটা ছিল না, C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2। এখন বলো C1 আমরা জানি, C2 আমরা জানি, এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত, এই যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত, C1
C2 স্থানাঙ্ক জানো, তাহলে কি হবে, বা রুট ওভার এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাস এ মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু R1 এর মান কত, রুট ওভার এ স্কয়ার মাইনাস সি প্লাস R2 এর মান কত, রুট ওভার বি স্কয়ার মাইনাস সি। ঠিক, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে একটু ক্যালকুলেশন করে এটা মেলানো। তাহলে এক কাজ করো, দেখো এখানে কি পাচ্ছি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার মাইনাস সি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস সি। একটা কাজ করে দাও না, উভয় পাশে বর্গ করে দাও। উভয় পাশে বর্গ করলে কি হবে, এই রুট উঠে যাবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস সি প্লাস এটা স্কয়ার বি স্কয়ার মাইনাস সি প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তাহলে কি হবে প্লাস 2 ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস সি রুট ওভার বি স্কয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন খেয়াল করে দেখো, এই যে এ স্কয়ার কেটে যাবে, বি স্কয়ার কেটে যাবে, মাইনাস সি এই পাশে চলে আসলে কত হবে, 2c ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস সি আর কি হবে, রুট ওভার বি স্কয়ার মাইনাস সি। আচ্ছা, এই টু কেটে গেল। এবারে আবার চলো উভয় পাশে আমরা বর্গ করে দিই, উভয় পাশে বর্গ করে দিই। বর্গ করলে এই পাশে কি থাকছে, সি স্কয়ার ইকুয়াল টু এই পাশে কি থাকছে বলো, রুট রুট উঠে গেলে কে থাকবে, এ স্কয়ার মাইনাস সি ইন্টু বি স্কয়ার মাইনাস সি। এবারে চলো তো, বাহ, সি স্কয়ার ইকুয়াল টু গুণ করলে কি হবে, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি প্লাস সি স্কয়ার। এই সি স্কয়ার কি হবে, কেটে যাবে, তাহলে কি থাকবে, এই লাইনটা থাকবে। আমি এই লাইনটা একটু পরের পেজে লিখি, যে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি, তারপরে কি থাকছে, মাইনাস বি স্কয়ার সি ইকুয়াল টু সি, মাইনাস বি স্কয়ার সি ইকুয়াল টু 0। একটু খেয়াল করো, আমি এই দুটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এ স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। এই স্কয়ার বি স্কয়ারকে ওই পাশে নিয়ে যায় ভাগ করে দাও, তাহলে কি হবে, এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি ভাগ এ স্কয়ার বি স্কয়ার। এই বাবাজি দুজনের সাথে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে দাও না, করলে কি হবে, এ স্কয়ার সি এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি ভাগ এ স্কয়ার বি স্কয়ার। এই বি স্কয়ার কাটবে, এ স্কয়ার কাটবে, তাহলে কি থাকবে, বা 1 ইকুয়াল টু সি ভাগ বি স্কয়ার প্লাস সি ভাগ এ স্কয়ার। দেখো তো প্রমাণে কি আছে, যে 1 ভাগ এ স্কয়ার প্লাস 1 ভাগ বি স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ সি। তো খেয়াল করো, এই সি এখান থেকে কমন নিয়ে নাও, কমন নিয়ে এই পাশে এনে ভাগ করে দাও, তাহলে কি হবে, 1 ভাগ এ স্কয়ার প্লাস 1 ভাগ বি স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ সি। এটাই হচ্ছে আমাদের কি প্রমাণিত, নাকি দেখাইতে বলছে, দেখাও, যে তাহলে দেখানো হলো। এরই মাধ্যমে আমাদের ক্লাসটাও শেষ হলো।